সারাটা রাত্রি নির্ঘুম কেটেছে বাসন্তীর। ভেবেই পাচ্ছে না নাইমের মতন ছেলের জীবন এতটা জঘন্য কেটেছে। ছেলেটার মাঝে এত কষ্ট লুকানো এক বিছানায় শুয়েও বুঝতে পারেনি সে। নিজের পেটে হাত দিয়ে মনে মনে বলে, তুই চিন্তা করিস না বাবু, আমি তোর দাদির মতন আমি হব না, নিজের শহীদ হয়েও তোকে রক্ষা করব। আরও চিন্তা বাসন্তীর। সে তো সাধাসিধে জীবন চেয়েছিল, এত জটিল জীবন নয়। আর সে বিপ্লবী বা কি করে হবে? এর দ্বারা কি বুঝিয়েছেন অনিমেষ? সে যতদূর জানে বিপ্লবীদের দৃষ্টিভঙ্গি থাকে স্পষ্ট, দৃঢ়তা থাকে তাদের মতামতে। বাসন্তীর স্বভাব আচরণে এসব নেই। সে কি করে? আলোর ঝলমল করছে চারিধার। রাত্রিভর নিদ্রাহীন কাটানোর জন্য তন্দ্রাবৃষ্ট বাসন্তীর চোখ মুখ অস্থির চিত্তে আর শুয়ে থাকতে না পেরে বিছানা থেকে উঠে পড়ে। বিশাল ঘরটা ত্যাগ করে করিডোরে হাঁটাহাঁটি করছে সে। গুড মর্নিং ভাবি। অনিমেষ চোখ ডলতে ডলতে ঘুম মাখা কণ্ঠে বলে ওঠে। বাসন্তী কিছু না বলে মাথা ঝাঁকায়। ভালো হয়েছে দেখা হলো। কাল রাতে সব শোনার পর কিছু ভেবেছেন? কি ভাববো আমি? ভাইয়া, আমি তো এত জটিলতা বুঝি না। মানুষটার কষ্ট লাঘব করতে চাই, একটু ভালো থাকতে চাই স্বামীর সন্তান নিয়ে, কিন্তু কি করে কিছুই বুঝে উঠতে পারি না। যার স্বামী তারই সন্তানকে জন্মের সাথে সাথে অন্য জায়গায় ফেলে দেওয়ার পরিকল্পনা করেছে, সেই হতভাগা আমি কিভাবে করব নিজের কপালের লিখন পরিবর্তন? বলতে বলতে সশব্দে কেঁদে দেয় বাসন্তী। মুহূর্ত না পেরোতেই সূক্ষ্ম এক ব্যথার সূচনা হয় তার মাঝে। ধীরে ধীরে তা যেন মহতাকার ধারণ করছে। পেটে হাত রেখেই আর্তনাদ করে ওঠে রমণী। বাসন্তী আর্তনাদ শুনে ঘুম ছুটে যায় বাকি সকলের। অনিমেষ বাসন্তীর শেষ কথা শুনে অবাক হয়ে গিয়েছিল। হুট করেই চিৎকার শুনে হকচকিয়ে যায় সেও। চৈতালি দরজার সম্মুখেই দাঁড়িয়ে, তাই সেই সবার আগে ছুটে এসে ধরে বাসন্তীকে। নাইমও এসে পড়ে। বসন্ত, কি হয়েছে তোমার? অনিমেষ, চৈতালি, কি হয়েছে ওর? কাজের মেয়েগুলোও ছুটে এসেছে। তাদের মাঝেই একজন অল্পবয়স্ক মেয়ে উদ্বিগ্ন গলায় উত্তর দেয়, ছোট মালকিনের তো মনে হয় ডেলিভারির সময় হয়ে পড়েছে, ওনাকে হাসপাতালে নিয়ে যান তাড়াতাড়ি। নাইম তাড়াতাড়ি বাসন্তীকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে। চৈতালি ও অনিমেষও পিছন পিছন নামছে। গাড়ির পেছনের সিটে চড়ে বসে সে। বাসন্তীকে নিয়ে চৈতালি ও অনিমেষ গাড়ি ড্রাইভ করছে। কাছের এক হাসপাতালে এসে গাড়ি থামে। নাইম গাড়ি থেকে নামতে নিবে, তখনই অনিমেষ হাত ধরে নিষেধ সাধে। হুতে সে তুই ভুলে যাচ্ছিস তুই কে। তুই ঠিক হয়ে পরে আসি, আমি আর চৈতালি ভাবিকে নিয়ে যাচ্ছি। অনিমেষের কথা শেষ হতেই দুজন হাসপাতালের স্টাফ ট্রেচারে সমেত এসেছে। চৈতালি কোনো রকম বাসন্তীকে ধরে গাড়ি থেকে নামায়। অত্যন্ত ব্যথায় বাসন্তীর অবস্থা খারাপ। অনিমেষ ও চৈতালি তাকে ধরে স্ট্রেচারে বসায়। স্টাফ সহ তারা দুজন বাসন্তীকে নিয়ে ভেতরে চলে যায়। নাইম নির্বিশেষে দৃষ্টিতে তাদের হাসপাতালে ঢোকা দেখছে। আজ কেন যেন অনুভূতি শূন্য নাইমের চোখে। বহু বছর পর অশ্রু জমেছে। অসহায়ত্বে জর্জরিত লাগছে, তবুও কেমন শক্ত ভাব চেহারায়, যেন কিছুই হয়নি। নিজের অভিমতকে নিজেই অস্বীকার করছে সে। অর্থ, প্রাচুর্য, যশ শুধু আনন্দ সুবিধার সুখ বয়ে আনে না, সাথে আসে সূক্ষ্ম অসহায়ত্ব, অসুবিধা, হারানোর ভীতি, সবকিছু লোকালয়ের আড়ালে রাখার দুশ্চিন্তা। অনিমেষ, নাইম ও চৈতালি ওটির সামনে দাঁড়িয়ে। সবে মাত্রই ভেতরে ঢুকানো হয়েছে বাসন্তীকে। ভেতর থেকে একজন ডাক্তার ও নার্স বেরিয়ে এলো চিন্তিত ভঙ্গিমায়। পেশেন্টের বাড়ির লোকজন কারা? রুক্ষ কণ্ঠ নার্সের। আমি ওর হাজব্যান্ড। কি হয়েছে বলুন? নাইম এগিয়ে আসে। আচ্ছা, অসতর্ক লোক তো আপনি। চেক আপ করেনি সময় সময়, এত কমপ্লিকেশন প্রেগনেন্সিতে। দেখেন, আপনার উচিত ছিল আরও আগে তাকে হাসপাতালে ভর্তি করে রাখা, বা বাসায় রাখলেও এক্সট্রা যত্নে রাখা। যাকগে, সময় আগেই ডেলিভারি করতে হবে এখনই, তবে এতে বাচ্চার আর পেশেন্টের দুজনেরই রিস্ক থাকবে। নাইম জমে গেছে সব শুনে। কি বলবে বা করবে সে? এমনকি সে দুঃখিত, শোকাহত নাকি দগ্ধ নিজেই বুঝে উঠতে পারছে না। সে স্বাভাবিক, তবুও কিছু না একটা বিধছে বুকের মাঝে। অনিমেষ জানে না নাইমের আড়ালে রাখা চোখ মুখের প্রতিক্রিয়া শুধু ধারণা থেকেই তাকে আলতোভাবে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। কিন্তু কিসের জন্য সান্ত্বনা পাচ্ছে নাইম, এও নাইম নিজেই জানে না। প্রায় ঘণ্টাখানেক পর
সাদা তোয়ালে জড়ানো ফুটফুটে এক বাচ্চার কান্নার সুর তুলে নার্সের কোলে চড়ে বেরিয়ে এলো। নার্স এসে নাইমের দিকে এগিয়ে ধরলো বাচ্চাটিকে। এই দেখেন, জান্নাত এসেছে আপনার বাড়িতে, মেয়ে হয়েছে আপনার। নাইম গোল গোল চোখে বাচ্চাটিকে দেখছে। তার আখি যুগলে আজ অন্যরকম অনুভূতি প্রবাহিত হচ্ছে, এমন আগে কখনো হয়নি। এ বুঝি পিতৃত্বের সুখ। কি নির্মল ও নিষ্পাপ দেখতে, যেন পৃথিবীর কোনো মোহমায়ার কলুষিতা কিংবা ধূলিকণা ছোঁয়া পায়নিও। আমার পাপিষ্ট মলিন হাত কিও যোগ্য? আমিও যোগ্য তো জানি না, জানতে চাইও না। শুধু জানি সর্বক্ষণ সব পরিস্থিতিতে তোকে আগলে রাখবো এই বুকে। রাজকন্যা নয়, সম্রাজ্ঞী হবি তুই খান আর মোস্তফার সাম্রাজ্যের। কথাগুলো ভাবতেই নার্সের কোল থেকে শিশুটিকে টেনে নিয়ে বুকে জড়িয়ে নেয় সে। মনে পড়ে যায় বাসন্তীর কথা। স্বাভাবিক কণ্ঠেই প্রশ্ন করে, বাসন্তী কোথায়? ও ঠিক আছে তো? ওনার অবস্থা তো খুবই গম্ভীর। যদি কাল সকালের মাঝে হুঁশ না আসে তাহলে ধরে নিতে হবে কোমায় ফল করতে পারে, এমনকি মৃত্যুর ঝুঁকিও থাকবে। আর বাবুকেও আজ অবজারভেশনে রাখতে হবে। প্রিমেচুয়ার বেবি, বুঝতেই পারছেন। বলে নার্সটি বাচ্চাকে নিয়ে চলে যায়। নার্সের কথা শুনে নাইমের মস্তিষ্ক দৃষ্টিভঙ্গি যেন এবার একেবারেই শূন্য হয়ে পড়ে। যেই মানুষটার মস্তিষ্কে সারাদিন নিত্য নতুন বুদ্ধি পরিকল্পনা খেলা করত, আল্লাহ আজ এমনই খেলা খেলেছে তার চিন্তা শক্তি ও মস্তিষ্ক উভয়ই ফাঁকা হয়ে গেছে। করিডোরে দাঁড়িয়ে জানালার বাইরে বিশাল আকাশ দেখতে ব্যস্ত নাইম। লক্ষাধিক তারা কি ঝলমল করছে, তার আচার আচরণ দেখে কারো বোঝার উপায় হবে না আড়ালে রাখা বেদনা। অনিমেষ এক কাপ কফি নিয়ে এগিয়ে দেয়। তোর পছন্দের লাটে না হলেও খেতে খেতে খারাপ না, টেস্ট করে দেখ। নাইম বিনা কথাতেই ওয়ান টাইম কাপটি হাতে নেয়, এক চুমুক পান করে। একটা কথা বলি, রাগ করিস না। তুই কি এখনো বলবি তুই বাসন্তী ভাবিকে ভালোবাসিস না? ভালোবাসা তো মিস্টার আর মিসেস খানেও কম ছিল না তো বৈষম্যের সাথে। ভালোবাসা কি বা কেমন আমি জানি না, বুঝতেও চায় না। বসন্তকে ভালোবাসতেও চায় না, সেটা ফিকে হয়, মরিচিকা পড়ে তাদের সময়ের সাথে। ভালোবাসা সঙ্গ ছাড়ে। আমি শুধু জানি আমার জীবনে বসন্ত মানে সুখ, আনন্দ, ভালো থাকা, সকল চাওয়ার পূর্ণতা, আজীবন না পূরণ হওয়া প্রয়োজন। তুই অনেক চিন্তিত ভাবির জন্য, তাই না? তবে যত যাই হোক তুই নিজেকে সামলে নিবি মাসুম বাচ্চাটার জন্য, ওকে? স্মিত হাসে নাইম। কথায় আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায়। কিন্তু সেই একই গরুর যদি আরেকবার ঘর পড়ে তাহলে আর ভয় ডর থাকে না। সালিনা হোসেনের কাকতাড়া উপন্যাসের বোধাকে মনে আছে? ধরে নে সেই বোধার চেয়েও পাকানো পুরুষ আমি, যা সব থেকে ভালোবাসার মানুষ হারিয়েছে, তাও তাদের নিজের ইচ্ছেতে। ছোটবেলা ধাক্কা সামলেছে, এখন আর কি। এই সব কিছু আমার ক্ষমতার বাইরে না। খালি একটা জিনিসই চাওয়া এখন, আমার সন্তান যাতে আমার ভাগ্য না পায়। অথচ সে সুস্থভাবে জন্ম নেওয়া মানেই নিশ্চিত সে পেতে চলেছে হয়তো আমার চেয়েও জঘন্য জীবন, যেখানে তার বেঁচে থাকাটাই বড় কষ্টকর হবে। তার ধাঁধাময় কথার কিছুই বুঝে উঠতে পারে না অনিমেষ, শুধু চিন্তিত সে। অথচ এই ছেলের প্রতিটি কথা বলার ভঙ্গিমা ও কণ্ঠ একদম শীতল ও সম্পূর্ণ স্বাভাবিক। তবে মানে এগুলো নাইমের পরিবার সম্পর্কিত ঝামেলা, কিন্তু কি ঝামেলা তা এখনো ধোঁয়াশা অনিমেষের কাছে। মানুষটা যে হাজারবার জানতে চাইলেও বলবে না, কিন্তু এখন বড় প্রশ্ন, বাসন্তী কি বাঁচবে নাকি আত্মগ্লানি আর নিষ্ঠুরতার জীবনে ভাসিয়ে দিয়ে যাবে নাইমকে? নাইম বাসন্তীর অচৈতন্য মুখখানার দিকে তাকিয়ে আছে। একদিনেই যেন রক্তশূন্য হয়ে পড়েছে হৃদয়ে লুভানো এই বসন্ত কুমারী। নাইম চোখের সামনে ভেসে উঠেছে প্রথম দিনের সেই কিশোর বয়সী চেহারা। বসন্ত কুমারীর চেহারায় বুঝি হৃদয় আটকেছিল আমার? প্রশ্নটা মনে আসতেই পুরনো দিনের সোনালী স্মৃতিতে হারিয়ে যায় নাইম। অতীত। নাইম সবেমাত্র একটা রেডিওতে আরজে মাত্র। হুট করেই কিছু নিস্তব্ধকর তথ্য সহিত নিজের সবকিছু ফিরে পায় সে। জানতে পারে তার জীবন কতটা তাণ্ডবী। খানবাড়িতে থাকা খান বংশের ছেলে হিসেবে এ তার কাম্য নয়, এমনকি বিয়েও তার জন্য নয়, না সন্তান সন্ততি। যদিও নারীকে ঘৃণা করে সে, কিন্তু তাই বলে সে যে একদম জৈবিক চাহিদা শূন্য এমনও তো নয়। প্রতিটি পুরুষের একজন নারী দরকার, প্রতিটি নারীর একজন পুরুষ দরকার। কারণ মানুষের অনেক ভালো মন্দ, দুষ্টু মিষ্টি মানসিক শারীরিক সাময়িক স্থায়ী চাহিদা থাকে, যা একমাত্র বিপরীত লিঙ্গের কেউই পূরণ করতে পারে। এই জন্যই তো
বিয়ে নামক পবিত্র সম্পর্ক এত আবশ্যক মানব জীবনে। নিজের শো শেষ করে অনিমেষের বাসায় হাজির হয় সে। অনিমেষের মামুনি সুস্মিতার ঘোষ তাকে দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না। নাইম গম্ভীর মুখ নিয়ে অনিমেষের জন্য নির্ধারিত থাকার ঘরে চলে গেল। সুস্মিতা ঘোষের নিকট ছেলেটাকে বড্ড অদ্ভুত লাগে, কেমন এক গম্ভীর চেহারা সর্বক্ষণ, কোনোদিনও হাই হ্যালো পর্যন্ত বলে না। Bro, I need a girl. Why on? হোয়াট? বিস্মিত হয় অনিমেষ, হবেই বা না কেন? যে ছেলেটা নারীদের ঘৃণ্য চোখে দেখে তার মুখে এমন কথা নিতান্তই অবিশ্বাস্য। What? I need a companion. I also need a family like you. তাহলে আর কি বিয়ে করে নে, তোর তো হাজার ভক্ত আছে, তার থেকে একটাকে ইলস আমি খুঁজবো। দ্য হ্যান্ডসাম আর আরজে নাইমের জন্য তো যে কেউই রাজি হয়ে যাবে। বিয়ে করব, বাট করব না। এমন কোনো মেয়ে লাগবে যে টাকা পয়সা আরাম আয়েশ সহ সব মোহমায়া মুক্ত, যাকে এসব এখনো ছুতেই পারেনি, যে অমলিন পবিত্র নিঃস্ব অজ্ঞাত দিন দুনিয়ার সম্পর্কে, যার পৃথিবী অত্যন্ত ক্ষুদ্র সেই পৃথিবী হব আমি, যে চল চাতুরি ভাবনার দুনিয়া বিশ্বখের মায়া নিজের অধিকার সম্পর্কে জ্ঞাতি নয়, এমন মেয়ে লাগবে। তুই তাহলে মঙ্গলে যা মেয়ে খুঁজতে, কারণ এই দুনিয়ায় না পাগলেও নিজের অধিকার ধরতে জানে। আর বিয়ে করবি, আবার করবি না, কেমন আজগুবি কথা। মানে খুব সহজ, সে আমার স্ত্রী হবে পৃথিবীর আড়ালে, শুধু আমার ঘরে, আমার সামনে সে কেউ আমার না। বিয়ে করব, তবে ধর্মীয়ভাবে, আইনত নয়। তাই তো এমন মেয়ে লাগবে যে কোনোদিন দুনিয়ার জ্ঞানই জানে না, নিজ অধিকার দিতে জানে কিন্তু নিতে না, সে এখনো অবুঝ। তবে তো তোর পিসি বিয়ে করা লাগবে, কারণ একমাত্র তারাই কিছু বোঝে না। কাল তো এক গ্রামের স্কুলে যাচ্ছিস একটা অনুষ্ঠানের জন্য, তো সেখানে দেখিস অমলের নিষ্পাপ পিচ্ছি মেয়ে খুঁজে পাস কিনা। কথাটা নিছক ঠাট্টা করে বলল অনিমেষ, কিন্তু কে জানতো এই সত্যি হতে চলেছে। অনুষ্ঠানের উদ্দেশ্যে সকাল 9টাতেই স্কুলে পৌঁছে যায় তারা। মিষ্টি রোদ, শীতল বায়ু, পুকুর পাড় ঘেঁষেই বিদ্যালয়। গার্লস স্কুল ছাত্রীরা আসতে শুরু করেছে। নাইম ভেবেছিল গ্রামের বাসিন্দা হওয়ার খুব বেশি মেয়েরা শহরের মতো উন্মাদনা দেখাবে না তাকে নিয়ে। রেডিও কয়জন গ্রামের মেয়েই বা শোনে, কিন্তু তাকে অবাক করে প্রায় সকল মেয়ে অটোগ্রাফ নেওয়ার জন্য, কথা বলার জন্য পাগল করে ঘেরাও করে তাকে। বিরক্ত হয় যুবক, সবচেয়ে বেশি বিরক্ত হয় প্রতিটি মেয়ের মুখের আজগবি মেকআপ দেখে। মানে এত জমকালো সাজ, হিল, জোর জবরদস্তির স্মার্ট হওয়ার প্রচেষ্টা। বিয়ে বাড়ি নাকি বুঝতে পারছে না নাইম। কথাগুলো আপন মনেই বিড়বিড়ায় সে। তখনই চোখ চেয়ে পড়ে দূর থেকে এগিয়ে আসতে থাকা এক মেয়ের দিকে। মেয়েটার মাথা নত, মাথার দুপাশে দুই বেনি দুলিয়ে দুলিয়ে এগোচ্ছে সে। পরনে সাধারণ স্কুল ড্রেস। মেয়েটি যতই সামনে এগোচ্ছে ততই তার অস্পষ্ট ছবিটি স্পষ্ট হচ্ছে নাইমের চোখের সামনে। এই মেয়েটি আর কেউ নয়, বাসন্তী। উজ্জ্বল শ্যাম গরণ, ক্লান্ত ও কোমল ভঙ্গিমা, শীতল চাহনি, ললাট বেয়ে ঘাম ঝরছে। দীর্ঘ সময় হাঁটায় হয়তো। ঘরমাক্ত হাড্ডিসার গোলগাল ভাসা ভাসা চোখ সমেত মুখশ্রীতে অন্যরকম এক প্রশান্তিকর কিছু আছে। এদিকে আসো। নাইম উচ্চস্বরে বলে। ভয়ে কেঁপে ওঠে বাসন্তী। সে জানে না কে এই লোক। জানবে কিভাবে? রেডিও শোনার ক্ষমতা আছে তার। তার ভয় হচ্ছে যে সে ভুল কিছু করেছে কিনা, কিংবা শাস্তি দেবে না তো লোকটি। জি বলেন। তার ভীতগ্রস্ত গলায় কিছু একটা ছিল যা স্পষ্ট করে নাইমকে, হয়তো তার ভীতি কিংবা অন্য কিছু। আমাকে চেনো তুমি? মাথা দুবার ডানে বামে ঘুরায় বাসন্তী। অর্থাৎ সে জানে না, আর কোনো কথা হয় না তাদের মাঝে সেদিন। তবে নাইম জানত এই মেয়েটা তার কাঙ্ক্ষিত। লোক লাগিয়ে খোঁজ নেয় সে। জানতে পারে তার অসহায়ত্ব। একদম নিশ্চিত হয়ে সে যে এই মেয়েটিকেই তার চাই। বলতে গেলে বাসন্তীর প্রেমে পড়েনি নাইম, কিংবা ভালোবাসেনি সে, কারণ এ দুটোই হৃদয়ের দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু সে বাসন্তীর বিষয়টা নিয়ন্ত্রণ করেছিল অত্যন্ত বুঝে চিনতে এবং ঠান্ডা মস্তিষ্কে। নাইমের সবচেয়ে আকাঙ্ক্ষিত সুর পায় সে বাসন্তীর মাঝে। তার চাওয়াগুলোর পূর্ণতা বাসন্তী। পছন্দ এবং প্রিয় করেছিল সে বাসন্তীকে সেদিন, ভালোবাসেনি বর্তমানে। এই যে শুনছেন, ভিজিটিং আওয়ার শেষ, আপনি এখন যেতে পারেন। নার্সের ডাকে ঘোর ভাঙে নাইমের। পা নাড়ায় না সে, ধূর্ত চাউনি তার নার্সের দিকে।
কাউকে কল করার সাথে সাথেই একজন ওয়ার্ড বয় তারার সাথে কক্ষে ঢোকে। সরি স্যার, উনি জানতো না আসলে। বলে নার্সটিকে টেনে নিয়ে চলে যায়। মিস্টার তাজিব, একটা খবর জানানো ছিল। গায়ক নাইমের নিজস্ব গাড়িকে একটা হসপিটালের সামনে দেখা গিয়েছে, আর সেই গাড়ি থেকে তার অফিসিয়াল উকিল সহ একজন উঠতি যৌবনা নারী এবং অন্তঃসত্ত্বা নারীকে নামতে দেখা গেছে। তারপর আরেকজন পুরুষও নেমেছে, কিন্তু সেকে চোখ মুখ ঢাকা থাকায় বোঝা যায়নি। মেয়েটি হয়তো ডেলিভারি ডেট ছিল। মিনমিন করে বলে তাজিবের ভাড়া করা লোক। হোয়াট? খোঁজ নেওনি কে ওই দুটো মেয়ে, আর রেকর্ড করেছো বিষয়টা? জি স্যার, রেকর্ড করেছি, কিন্তু অনেক চেষ্টা করেও খোঁজ নিতে পারিনি। এমনকি রিসিপশনে যে অনিমেষ ঘোষ আর গায়ক নাইমের নাম নিতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমায়। টাকা অফার করেছিলাম, বলে আরেকবার দেখলে জানে মেরে ফেলবে। দুধ, তোমাদের দিয়ে কিছুই হবে না, আমাকে ফুটেজটা পাঠাও এক্ষুনি। কল কাট করে দেয় তাহজিব। এত সময়ে বহুবার খুঁজেও ছেলেটার সম্পর্কে একটা আড়ালে থাকা তথ্য বের করতে পারেনি। যদিও লোকসমাজে ছেলেটা এতিম এবং এতিমখানায় বড় হয়েছে বলে প্রচার, তবে তাহজিবের একথা বিশ্বাস হয় না। ছেলেটাকে অনেকক্ষণ বেশি ক্ষমতাধারী মনে হয় তাহজিবের। না হলে এতবার চেষ্টা করেও ছেলেটার সম্পর্কে একটা খারাপও দিক কি করে না পেতে পারে সে? কোনো মানুষ এতটা তুলসী পাতা হয়? আবার তার নিয়োগ করা 4-এর অধিক মানুষ লাপাত্তা। খোঁজ নিতে যেয়ে তাহজিব হলো নাইমের প্রতিদ্বন্দ্বী। তাদের দুজনের ক্যারিয়ার একসাথেই শুরু হয়েছিল, কিন্তু নাইমের যেখানে অনেক সংঘর্ষ করতে হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে পার হয়ে আজকের এই জায়গায় পৌঁছেছে, সে সেখানে একজন মিডিয়ার লোককে ঘুষ দিয়ে এক চান্সেই বড়সড় প্রজেক্ট পেয়ে গিয়েছিল। সাপ লুডুর খেলায় 99তে যেয়ে সাপের মুখে পড়ে তাহজিব একদম নিচে নেমে আসে, একের পর এক ফ্লপ দেয়। অপরদিকে নাইমের প্রতিটি গান এবং শো হিট। নাইমের বাহ্যিক ব্যক্তিত্বের জন্য জনপ্রিয়তা বাড়ছিল 3 গুণ হারে। সেখানে থেকেই হিংসার সূচনা এবং নিচে নামানোর প্রচেষ্টা। টুংটুং শব্দে ফোনের দিকে ধ্যান দেয় তাহজিব। ফুটেজটা বেশ খেয়াল করে দেখে সে। হোক না হোক, এই মাস্ক, ক্যাপস, গ্লাস পরা লোকটাই নাইম। সন্দেহ মাখা কণ্ঠ নাইমের। নিজের নিয়োগ করা লোকটাকে কল করে তাহজিব। হ্যালো। জি স্যার, ভিডিও পেয়েছেন? পেয়েছি, আর দেখেছিও। শোনো, ফুটেজটা বিভিন্ন সুনামধন্য নিউজ চ্যানেলে পাঠাবে, বুঝলে? আর আমি রাখছি এখন। কলটা কেটে আপন ভাবনাতেই হাসে তাহজিব। মেবি তোর ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, দ্য গ্রেট নাইম। ক্রোধান্বিত চোখে ব্যঙ্গ করে বলে সে। তবে কি সত্যি খারাপ সময় আসতে চলেছে নাইমের? নাইম খেয়াল করে বাসন্তীর হাত নড়ছে। ধীরে ধীরে জ্ঞান ফিরছে তার। নাইম ছুটে যেয়ে ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে চেক আপ করে বলে, শি ইজ ফাইন নাও। ডাক্তার ও নার্স বেরিয়ে যেতেই বাসন্তী উঠে বসার চেষ্টা করে, কিন্তু সেলাইয়ের জায়গায় চিনচিনে ব্যথা সহ জন্মদানের দুর্বলতায় তা পারে না, বরং কোকিয়ে ওঠে ব্যথায়। আরে করছো কি? ধমকিয়ে ওঠে নাইম। ঔষধের মতো কাজ করে এই ধমক। শান্ত হয়ে যায় বাসন্তী। আমার বাবু? বাসন্তীর দুর্বল গলায় নাইমের কণ্ঠও নরম হয়। ও সুস্থ আছে, অবজারভেশনে রেখেছে, এখন সকাল হলে আমাদের দিয়ে দেবে। বড় সাহেব, খানবাড়িতে নাকি কে বা কারা যেন এসেছে গতকাল। খুব সম্ভবত নিয়াজ খান আর নুসরাত মোস্তফার একমাত্র ছেলেই। এমনকি তাদের মাঝে 2টো মেয়েও ছিল সাথে। আর একটা কথা, খানবাড়ি থেকেই মনে হয় একটা গাড়ি সদর হাসপাতালে গেছে, আর সেই গাড়িতে থাকা এক মেয়ের বাচ্চা হয়েছে সেই হাসপাতালে। রাগ প্রকাশে টেবিলে শব্দ করে এক থাপ্পড় মারে অজানা মধ্যবয়স্ক লোকটি। তার চোখে মুখে তীব্র আক্রোশ। এমন তো নয় নিয়াজের ছেলে ফাজের সন্তান ভূমিষ্ঠ হয়েছে? তাহলে তো খুব বড় ক্ষতি হতে চলেছে আমার। এটা আটকাতে পারে একমাত্র মৃত্যু। আমার রাস্তায় যে আসবে তার মৃত্যুই কাম্য। তার চোখে মুখে তীব্র আক্রোশ। কথার মাঝেই অলংকৃত কালচে লাঠিতে ভর দিয়ে এক বৃদ্ধা প্রবেশ করে কক্ষে। মধ্যবয়স্ক পুরুষটির মুখশ্রীতে রাগের মাঝেই বিনয়ী ও নম্রভাব ফুটে ওঠে। আম্মা, আপনি আসতে গেলেন কেন? কিছু লাগলে আমাকে বলতেন। বলি, বাঁচবি কয়দিন বেটা? হিসাব দিতে পারবি তো সব অপকর্মের উপরওয়ালার কাছে? ওরা তো তোরই আপনজন, পড় না।
মধ্যবয়স্ক পুরুষটির চোখে মুখে বিরক্তি দেখা গেল, তবুও মুখে কিছু বলল না। এই নারীটি যে তার জীবনের সবচেয়ে বেশি সম্মানিত। আমাদের বের হতে হবে এখান থেকে যত দ্রুত সম্ভব। তুই গাড়ি বের কর, আমি চৈতালি, নাহি বা বাবু আর বাসন্তীকে নিয়ে আসছি। অস্থির চিত্তে বলল নাইম। অনিমেষ তার কথার আগামাথা বুঝে উঠতে পারল না। সবই তো ঠিক ছিল, হুট করে কি হলো এই ছেলের? বাবুর নাম নাহিদা রাখলি কখন? আর একটা দিন তো ভাবিকে অবজারভেশনে রাখা দরকার, এত তারা কিসের? যা বলে সেটা কত, জ্ঞান যাইস না বেশি। ধমকিয়ে ওঠে নাইম। তাকে বেশ চিন্তিত ও গুরুগম্ভীর দেখাচ্ছে। বন্ধুর মুখশ্রীর ভাব ও বচন ভঙ্গি দেখে অনিমেষ আর কিছু বলে না, মাথা দুলিয়ে গাড়ি বের করতে বের হয়। নাইম দ্রুত এনআইসিইউ থেকে নাবিহাকে নিয়ে চৈতালির কোলে দেয়, আর অর্ধ চৈতন্য বাসন্তীকে নিজের কোলে তুলে নিয়ে হাসপাতাল ছেড়ে গাড়িতে চড়ে বসে। চৈতালি নিজের কোলে থাকা ছোট্ট শিশুটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, মনে ছোট ছোট রঙিন স্বপ্ন বুনে ফেলছে। কি ছোট ছোট হাত পা, রক্তিম দুটো অধর। ইস, আমার যদি এমন একটা বাচ্চা থাকতো। নিজের খামখেয়ালি ভাবনার সাথে বাস্তবতার মনে পড়ে যায়। চেহারায় আধার নেমে আসে, আখিজোড়ার সম্মুখে এক ঝাঁক শূন্যতা। গাড়িটা ধীরে ধীরে এগিয়ে চলেছে নিজের পথে। নাইম জানালা দিয়ে হাসপাতালের দিকে তাকালে 50-60 জন গপাগপ ঢুকছে হাসপাতালে। কারো হাতে হকি তো কারো হাতে ধারালো ছুরি। শব্দ করে এক শ্বাস ফেলে নাইম। তুমি বড় হওনি, তাতেই তোমার এত ক্ষতি সাধনের প্রচেষ্টা। এই প্রমাণ প্রিন্সেস, তুমি আমার চেয়েও নিষ্ঠুর ও কঠোর জীবন পেতে চলেছ, কিন্তু আমি তা হতে দেব না। তার জন্য যতটা নিষ্ঠুর হতে হয় আমি হব। তুমি দূরে থাকো, তবুও ভালো থাকো, এটাই নিষ্ঠুর পাষাণ বাবার কামনা। বাসন্তীর অর্ধ চৈতন্য মুখখানার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সে। কপালে হাত, গালে অবধি কলমের বল পেনে আঁকাবাঁকা দাগের মতো পড়ে থাকা কালো চুলটি সরিয়ে দেয়। আমার তোমাকে কষ্ট দিতে হতে পারে বসন্ত, খুব বেশি কষ্ট এবং লাঞ্ছনা লাগাতে পারি আমি। ভেবেছিলাম কোনোদিন কাউকে ভালোবাসবো না, জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে ভালোবেসে ফেলেছে আমি প্রথম সাক্ষাতেই। তবে তোমাকে নয়, আমার ছোট্ট অস্তিত্বকে। ভালোবাসার সব থেকে দামি জীবন রত্নের চেয়েও। যদি ভাগ্য অনুকূলে না হয়, তাহলে রাজকন্যাকে বাঁচাতে চেয়ে রাজ্যের রানী নিঃস্ব হোক। পৈশাচিকতা ফুটে ওঠে নাইমের মুখশ্রীতে। অনুভূতিহীন চুমো খায় নিজের বসন্ত কুমারীর ললাটে। সকাল 9টায় ঘুম ভাঙে তাহজিবের। ঘুম থেকে জেগেই বেশ তেষ্টা পায় তার, তবে তা ক্যাফেন কিংবা পানির নয়, নিকোটিনের ধোয়ার। চেইন স্মোকার যে সে। বেডের পাশের ছোট্ট টেবিল থেকে সিগারেট আর লাইটটা নিয়ে সিগারেট জ্বালিয়ে 2 ঠোঁটের ফাঁকে রাখে সে। আজ মন বেশ সতেজ তার, হাসি হাসি মুখখানা। তার চোখ জোড়া উৎসুক হয়ে আছে নাইমের বিষয়ে ছাপানো খবরটি পড়ার জন্য। কিন্তু একই অবস্থা, ফেসবুকে ঢুকে দেখে নামি দামি সব পেজের কোথাও নাইম সম্পর্কিত কোনো পোস্ট নেই। গায়ক নাইম লিখে সার্চ দেয় সে, 2-1টাই নিউজ পায় নিজের কাঙ্ক্ষিত, কিন্তু তা অত্যন্ত নিম্নমানের ও নতুন নিউজ চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। মোবাইলটা ঠাস করে মেঝেতে ফেলে, ড্যাম ইট বলে চেঁচিয়ে ওঠে সে। কেন 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 সব সময় নাইম বেঁচে যায়? কিভাবে মিডিয়াকে কন্ট্রোল করার শক্তি ও কই পায়? কই? তার কণ্ঠ ক্রমশ জোরালো হচ্ছে, একই হারে বাড়ছে রাগ, যা ঝাড়ছে সে ঘরের জিনিসপত্রের উপর। কয়েক মিনিটেই পুরো বেডরুম লণ্ডভণ্ড হয়ে যায়। বেডের সামনে এর আগে ফুসফুস করতেই বসে পড়ে তাহজিব। ধানমন্ডি ফেরার পথে একের পর এক মেসেজ নোটিফিকেশন আসতে শুরু করে। ব্যাপারটা উপেক্ষা করে ফোন জ্যাকেটের পকেটে রাখে সে। এরপর কল আসে এক প্রডিউসারের। তুমি কোথায় নাই? এসব কি শুনছি তোমার ব্যাপারে? একটু ঘাবড়ে যায় সে, তবুও দৃঢ়তা বিদ্যমান তার মাঝে। আমি তো বাসার বাইরে। কেন? তোমাকে কি সব নিউজ চেপেছে 2-1টা নিউজ চ্যানেল, সবাই ওরা ধরা শেয়ার দিচ্ছে নিউজটা। বাংলাদেশ টাইম, তুমি তাড়াতাড়ি নিউজ চেক করো। গায়ক নায়ক নাইমের গাড়ি দেখতে পাওয়া গেছে সদর হাসপাতালের সামনে। সাথে ছিল এক অন্তঃসত্ত্বা নারী। পড়তেই নাইমের কপাল বেয়ে সূক্ষ্ম ঘাম বেয়ে পড়ে। বস্তুত নিউজ চ্যানেলটা এবং পেজটা নতুন ও ছোট সদস্য সংখ্যার হলেও নাইমের নাম জুড়ে যাওয়ায় অনেক শেয়ার করা হচ্ছে এবং রিচও বেশ বাড়ন্ত পোস্টের। এবার তবে কি করবে নাইম? আড়ালে রাখতে পারবে তো সত্য, নাকি ভেঙে পড়বে তার মিথ্যের রাজপ্রসাদ?
চৈতালি, বাসন্তী ও নাবিহাকে ধানমন্ডির অ্যাপার্টমেন্টে রেখে নাইম অনিমেষকে সাথে নিয়ে নিজের গুলশানের বাসার দিকে অগ্রসর হয়। পৌঁছে গাড়ি থেকে নামার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয় কেউ আছে কিনা। নিশ্চিত হয়ে তাড়াতাড়ি নেমে বাসায় ঢোকে। লিভিং রুমে বসে গভীর চিন্তায় ডুবে পড়ে সে। অনিমেষ যুবকের অবস্থা দেখে বেশ বিরক্তই হয়ে প্রশ্ন করে, কিছুই বুঝলাম না তোর কাহিনী। হাত তার করে হাসপাতাল থেকে নিয়ে আসলি নাহিদা, আবার ওদের নিয়ে বাসায় একা রেখে আসলি, সমস্যা কি তোর? নাইম ফোনে তার সম্পর্কিত নিউজটি বের করে এগিয়ে দেয় অনিমেষের কাছে, সাথে শুধায়, আমার মেয়ের নাম নাহিদা না, নাহিবা। আরেকবার আমার মেয়েকে ভুলভাল নামে ডাকলে খবর আছে তোর। রাগান্বিত কণ্ঠ শুনে শুকনো ঢোক গিলে অনিমেষ। তারপর ফোনটা হাতে নিয়ে সংবাদটি পড়তে শুরু করে। তার মাথায় হাত। বিপুল হতাশে হার মেনে ফেলেছে ইতিমধ্যেই, অথচ নাইম কি আয়েশ করে রাজকীয় ভঙ্গিমায় বসে আছে। এখন কি হবে রে? সব তো বলে দিতে হবে, তোর ইমেজ নষ্ট হয়ে যাবে। এমন কিছুই হবে না, উল্টে এমন ব্যবস্থা করবো যেন যে মানুষগুলো ইতিমধ্যে হাই হাই করছে তারাই বাহবা দেবে।